মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তোমরা নাকি আবার গঞ্জাম করছো? ভাই অন্যায় করছে, মাইর খাইছে। আচ্ছা, অন্যায় করছে তুমি তো আমারও কইতে পারতা, আমি এটার বিচার করতাম। সরাসরি স্পটের মধ্যে তুমি মাইক দিলে, এখন এটা তো আমার উপর খারাপ হয়ে গেল। ভাই শান্ত কামরা ঠিক করে নাই। ও জানে এই এলাকায় আমি ডিশের ব্যবসা, ও কেন আমার এলাকায় আমার কাস্টমার ও ডিশের লাইন দিল, দিয়ে আবার কম টাকা না 30,000 টাকা ডান্ডা লয়ে গেছে এখান থেকে। আমার এলাকাতে ওই টাকা লয়ে যাবে, আমি ছেড়ে দেবো? ওর তো দুটো থাবর দিস, বুঝে হাত পা টেঙ্গে টুঙ্গে ভাইগা ঢাকা মেডিকেলে পাঠাতে উচিত ছিল। পারভেজ, সব সময় মাথা গরম করে কাম হয় না, মাথা ঠান্ডা করে অনেক কাজ করতে হয়। রাজনীতি বুঝো না তো। ও তোমার এলাকায় ঢুকে তোমার ব্যবসার ক্ষতি করছে, এটা নিয়ে তুমি অনেক বড় একটা ইস্যু তৈরি করতে পারতা, কিন্তু তুমি ওইটা করলা না। ওইটা করলে বরং তোমার লেগে আরো অনেক লাভ হইত। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, শত্রুর দুর্বল দিকটা সবার আগে জানার চেষ্টা করবা। আর ওইটা যদি জানতে পারো, তাহলে ওইটারে পুঁজি করে অনেক বড় একটা ফায়দা তুমি লুটতে পারবে। এটা তোমার একটা সুযোগ ছিল, সুযোগটা তুমি কাজে লাগাইতে পারো। এই জন্য বলি, রাজনীতি রাজনীতি বুঝতে হইব, মাথা কাটায় কাজ করতে হইব। এখন আমরা সবাই দায়িত্ব দিচ্ছে এটার বিচার করার। আমি কার বিচার করবো, ওর না তোমার? সবসময় মাথা গরম করলে কাম হয়। আরে তোমরা ওই না হয় নানান ধান্দা ব্যস্ত থাকে, মাথা গরম থাকে, তোমরা কি করছো? ওরা বান্ধা ঠান্ডা করতে পারো নাই? চলো, যা হইছে হইছে। হ্যাঁ, এরপর আর কোনো রকম ঝামেলার মধ্যে যাইবা না, কোনো গ্যাঞ্জাম হবো কিছু হবো আমারে কইবা। আর ডাইরেক্ট কারোর হিট করবা না, আমি বুঝবো বিষয়টা, আমি আছি, ঠিক আছে? সব সময় ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার দরকার নেই, অনেক সময় টেকনিক্যালি কৌশলে যাইতে হয়। কথা বুঝছো? পারুল, মানে আমি চাচ্ছিলাম যে একবার তুমি আমার সাথে আমার বাসায় যদি যেতে। আপনার বাসায় এত তাড়াতাড়ি? ব্যাপারটা কেমন জানি হয়ে যায় না? না মানে তাড়াহুড়া কিছু নেই, তোমাকে বললাম তোমার যদি সমস্যা থাকে দেন কিছুই করার নেই। কিন্তু না না, আপনি বলছেন আমি অবশ্যই যাব, কিন্তু আমি ভাবছি যে আপনার ফ্যামিলি মেম্বার্স ওরা সবাই ব্যাপারটাকে কিভাবে নেবে। না মানার তো কিছু নেই, তোমার সম্পর্কে আমি সবাইকে অবগত করেছি, সবাইকেই বলেছি, মানে সবাই তোমার গল্প শুনে একটু তাদের একটা আগ্রহ জন্মেছে তোমার সাথে দেখা করার জন্য। আর তাছাড়া সবার ডিসিশনটা তো একটি ফর্মাল কার্টেসি, যার ভালো লাগার সেই তো ডিসাইডেড, তাই না? আচ্ছা, আমি কি কোথাও একটু বসে একটু চলো কোথাও খাই? এই শোনো। কি শুনবো? যাও তুমি এখান থেকে যাও। তুমি কই যাচ্ছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তো। থাকতে না পারলে মরে যাও, আমার পেছন পেছন আসবে না। আমি তোমাকে ছাড়া
হাঁটতে পারবো, আমি তোমার কাছে খাইতে পারবো না, আমি তোমার কাছে পড়াশোনা করতে পারবো না, আমি তোমাকে হাঁটতেও পারবো না। আমি শোনো, তুমি যদি আমাকে ছাড়া খেতে না পারো, তোমার আম্মুকে বলবা নিজ হাতে তোমাকে খাওয়াই দিবে। একটা টিচার রাখবা যে হচ্ছে তোমাকে বেত মেরে মেরে পড়াবে। আর যদি হাঁটতে না পারো তাহলে একটা ওয়াকার কিনবা। দেখো না, বাচ্চারা যখন মাত্র হাঁটা শিখে তাদের আব্বু আম্মু তাদের কি কিনে দেয়? ওয়াকার, যেটার উপর বসে দিলে ওদের আর কোনো কষ্ট করতে হয় না, এমন এমন করে আর একা একা হাঁটে, তোমার কোনো কষ্ট করতে হবে না, ওটার উপর বসে থাকো, ঠিক আছে? তারপরও আমার পেছন পেছন আসবে না, যা ভাগো তুমি এখান থেকে। আমার এত কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে হইলে চলবে, প্লিজ। আমার তোমাকে দরকার নাই, তোমার আমার সামনে থেকে যাও তুমি। আমি ছাড়বো না। আমার সুরসুরি লাগে, পা ছাড়ো। তুমি আমাকে ছেড়ে যাবা না? বলো বলো। মানুষজন দেখতেছে, সিন ক্রিয়েট করতেছো কেন রাস্তার মধ্যে? পা ছাড়ো, পড়ে যাবো যে কোনো সময়। তুমি আগে বলো, আমি পা ছাড়বো না, বলো আমাকে ছেড়ে যাবা না, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, যাবো না। আচ্ছা তাহলে তাহলে এখন বলো, আই লাভ ইউ বলো। মানে কি? আমি আই লাভ ইউ বললেই ছেড়ে দিব। আই লাভ ইউ পা বলো। ছাড়ো না, আমি উষ্টা মারবো। আই লাভ ইউ বলো, ছাড়বো না। না আমি বলো। পড়ে যাবো যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আই লাভ ইউ। ছাড়ো ছাড়ো, পা ছাড়ো। আই লাভ ইউ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। সরো সরো সরো। সত্যি আই লাভ ইউ? হ্যাঁ বলছি। যাও। ওই যাবো, তাহলে তো ঠিকঠাক হয়ে গেল সব। কি ঠিকঠাক? লাভ ইউ বলছো, তাহলে আমাদের সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। শোনো, এরকম লাভ ইউ আমি আরো 10টা ছেলেকে বলছি, তার মানে এই না যে সব ঠিক হয়ে গেছে। তুমি এখন যাও, ভাগো, আমার চোখের সামনে থেকে যাও। তুমি আমাকে মারো, ধরো, যাই করো, প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না, আগের মতো সব ঠিকঠাক করে দাও হাত প্লিজ। ছাড়ো। একবার পা ধরতেছো, একবার হাত ধরতেছো, প্রবলেম কি? আমি আমি সব করব, তুমি যা বলবো আমি সব করব, প্লিজ তাও যাও না প্লিজ। হাত ছাড়বা তুমি? না আমি হাত ছাড়বো না। হাত ছাড়বা না? না হাত ছাড়বা না? তুমি যা বলবো আমি তাই করবো, মারো আমাকে, আমি আমি কিছু বলবো না, আমি 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 সব করব, প্লিজ প্লিজ প্লিজ। যাও। আমি তোমার কাছে যাচ্ছিলাম, ভালো হয়েছে তুমি যখন ইস্যু করছো। তুমি তো মতিঝিলে যাও, এই রিফাত সাহেবের অফিসে। এটা কোন জায়গায় সেটা আমার বলেন। দিলখুশা ওই যে ওই পেট্রোল পাম্পটা আছে না, পেট্রোল পাম্পের পেছনে এবি ব্যাংকের পাশে যেই 17 না 12 তলা ভবনটা আছে, ওই ভবনের 11 তলা। অসম্ভব, আমার মাপ দেন, আমার বাদ দেন, আমি মাপ চাই। কি মুশকিল, 12 তলা ভবনে যেতে তোমার সমস্যা কোথায়? মাপ দেব না কেন? ওই দিন আমার 24 তলা পাঠালেন আপনি মতিঝিলের, আমি 7 তলার মধ্যে আসিলাম, ভূমিকম্প শুরু হলো, বিল্ডিং এমনে 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 কাঁপতে আসছিল, বুঝছেন? আর টিভি দিয়ে আইছে যে ওই পিলারের সামনে গিয়ে খারাইছে, আমি পিলারের সামনে গিয়ে ধরে খারাইছি, পিলারও কাঁপতে আসছিল। আমি যাবো না, আমার 2-3 তলা হইলে পাঠায়েন, এই দুটো আমার পাঠায়েন না। শোনো, ভূমিকম্প হলে তোমার 17 তলা বিল্ডিংও যেমন কাঁপবে, তেমনি ওই বাড়ির পিলারগুলোও কিন্তু কাঁপবে। তুমি কি মনে করেছো পিলার কাঁপবে না? সবই কাঁপবে। কাজেই ভূমিকম্পে 17 তলার উপর থেকে তুমি ঝুঁকির মধ্যে আছো এটা ভাবার কোনো কারণ নেই। তুমি ওই ভূপৃষ্ঠের ওপরে থাকলেও কিন্তু একই রকম ঝুঁকির মধ্যে থাকবে, কারণ ভূমিকম্পে প্রথমত ভূপৃষ্ঠটাই কাঁপে, সে কারণেই 1 তলা 2 তলা বা 17 তলা সব ভবনগুলো কাঁপতে থাকে। ঠিক আছে বুঝছেন, ভূমিকম্পটা কেন আমার কন্ত? ভূমিকম্পের অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে যে কী কারণে ভূমিকম্প ঘটে, কিন্তু আমি তোমাকে সঠিকভাবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিতে পারবো না। তবে আমি তোমাকে ভূমিকম্পের দুটো মিথ শোনাতে পারি। যেমন গ্রিক পুরাণে কথিত আছে যে পৃথিবী পৃষ্ঠটা জিউসের এক পুত্রের কাঁধের ওপরে বসানো আছে। তো যখন ওই পুত্র অধিক ক্লান্ত হয়ে যায়, এক কাঁধ থেকে আরেক কাঁধে যখন পৃথিবীটাকে বদল করে, তখন একটা ঝাঁকুনির তৈরি হয় এবং সেই ঝাঁকুনির ফলেই ভূমিকম্প অনুভব করি আমরা। হ্যাঁ কি বোকা আছিল? হ্যাঁ পুরো যদি শক্তি না থাকে, হ্যাঁ কে লেগে পৃথিবীটা কান্দে দিছে, আর এক কান্দে থেকে আরেক কান্দে কেন লড়াই তুই আমার কন্ত? আমি তো তোমাকে বললাম যে এগুলো প্রচলিত মিথ। যেমন কেউ কেউ আবার বিশ্বাস করে পুরো পৃথিবীটা একটা বিশালাকার কাছিমের পিঠে বসানো আছে, তো সেই কাছিম যখন ঘুম ভেঙে 2-1 কদম এগিয়ে চলে তখনই ভূকম্পনের তৈরি হয়। এগুলোই ভূমিকম্পের কারণ হিসাবে মিথে প্রচলিত আছে। এর লিগে তো পৃথিবীর এই অবস্থা, এটা কাসিমের উপরে পৃথিবী দিয়ে দিছে। আরে ভাই ঠিক মতো নিজে হাঁটতে পারো না, একটা পৃথিবী হাঁটা দিছে। মজিদ মিয়া, আমি তোমাকে বলেছি এগুলো ভূমিকম্পের প্রচলিত মিথ, এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু এর পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আগেই বলেছি সেটা আমি তোমাকে দিতে পারবো না। তবে ভূমিকম্প ঘটলে তুমি 17 তলার উপরেই যাও কি তুমি ভূপৃষ্ঠের উপরেই থাকো, তুমি একজন ঢাকাবাসী হিসেবে কিন্তু মোটেও নিরাপদ নও। কারণ আমরা বিগত বছরগুলোতে
অপরিকল্পিত নগরায়ন করে ঢাকা শহরটাকে একদম শেষ করে দিয়েছি। যেভাবে আমরা নদীকে শেষ করেছি, সেই একইভাবে ঢাকা শহরের বর্তমান অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন। যেমন মনে করো যে এই যে অপরিকল্পিত নগরায়নের ফলে কি ঘটেছে, গত 25-30 বছর ধরে ঢাকার সবুজ মাঠ বলে আর কিছু অবশিষ্ট নেই। সবগুলো সবুজ এলাকা কংক্রিটের নিচে চাপা পড়ে গেছে। ইভেন আগে দেখো যে বাড়িঘরগুলো আমরা বড় হয়েছি, কি হতো, ছোট্ট সুন্দর দোতলা তিনতলা একটা বাড়ি, বাড়ির সামনে ঠিক ততোধিক জায়গা নিয়ে একটা ছোট বাগান। তাহলে বৃষ্টির পানিটা কোথায় যেত? ওই বাগানে এসে পড়তো, মাটি পানিটা চুষে নিত, মাটির নিচে চলে যেত পানি। আর এখন ঠিক কথা বলছেন। এই যে দেখেন, এই জায়গাটা খালি আসলে এখানে বিল্ডিং চলতেছে। বিল্ডিং হওয়াটা তো কোনো সমস্যা না, কিন্তু মুশকিল হচ্ছে বিল্ডিং এ কোনো গ্রিন স্পেস কেউ রাখছে না। কংক্রিটের ঢালাই হয়ে যাচ্ছে পুরো ঢাকা শহর। তাতে করে ওই বৃষ্টির পানি এখন আর বাগান দিয়ে কিন্তু নিচে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, তাকে গড়িয়ে গড়িয়ে চলে যেতে হচ্ছে ওই হাতিরপুল, হাতির ঝিল, সেই হাতির ঝিল থেকে নদী। তার মানে পুরো ঢাকার নিচে কিন্তু সরাসরি কোনো পানি আর জমার কোনো জায়গা পেল না। তাতে করে গত 15-20 বছর আগে যেখানে পানিই ছিল ঢাকাতে হাত দশেক নিচে, সেখানে এখন তুমি হাত দশেক নিচে পানি পাবে না। সেই পানি খুঁজতে গেলে তোমাকে 500-1000 হাত নিচে চলে যেতে হবে। তার মানেটা কি? পানির উপরে এখন আর কিছু নেই, শুধু শূন্য স্থান। অর্থাৎ ভাসমান একটি অবস্থায় কিন্তু আমরা ঢাকা শহরের অধিবাসীরা বসবাস করছি। কাজেই এমত অবস্থায় যদি একটা 7.5 মাত্রার ওপরে ভূমিকম্প হয় এখানে, তাহলে কি হবে? ওপরের স্তর ভেঙে সরাসরি 1000 ফিট নিচে চলে যাবে, আমরা সবাই মাটির নিচে অন্ধকারে হারিয়ে যাব। আমি এইটা বুঝলাম না, ইউরোপ আমেরিকা আমগো থেকে বড় বড় বিল্ডিং, আমাদের ছোটখাটো বিল্ডিং এর কি সমস্যাটা হয়েছে? অগত দেশে ভূমিকম্প হয় না, আমাদের দেশে দুমায় ভূমিকম্প হইতেছে কেন? মজিদ মিয়া, ইউরোপ আমেরিকা আর আমাদের দেশ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তুমি একটা জিনিস মনে রাখবে, আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু করি, প্রকৃতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা সহ্য করে, কিন্তু সেই সহ্যের সীমাটা যখন অতিক্রম হয়ে যায় তখন প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়। এবং সেই প্রতিশোধের ফলেই কিন্তু আমরা কখনো দেখি জাপানে সুনামি হয়, বাংলাদেশে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়। আবার ইউরোপ আমেরিকায় ভূমিকম্প না ঘটলেও তুমি দেখবে যে অনেক বড় বড় অগ্নুৎপাতের ঘটনা ঘটে। অর্থাৎ ওখানে আগ্নেয়গিরি আছে, আবার ওখানে ঝড় ঝঞ্ঝা যখন হয়, অনেক বড় বড় টর্নেডো হয়, অনেক বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়, অনেক বড় বড় বন্যা হয়। সেগুলো কিন্তু আমরা ফেস করি না। কাজে তোমার বুঝতে হবে, প্রকৃতিকে প্রকৃতি বান্ধব পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের উন্নয়নের সাথে যদি আমরা প্রকৃতি বান্ধব পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে এই দুর্যোগগুলো মানব সভ্যতায় ঘটবেই এবং একটা পর্যায়ে মানুষের জীবন সব অন্ধকারে হারিয়ে যাবে। বুঝছি মুরব্বী, আপনি একটা কাজ করেন, যে কেন ভূমিকম্প হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন তুফান হইতেছে, এগুলো কারণগুলো বাইর করেন, আর কেমনি এর থেকে উপায়, মানে বাঁচার উপায়, এটা একটা রিসার্চ করেন। আল্লাহর হস্তে এটা করেন তো আপনি মুরব্বী। আচ্ছা ঠিক আছে, আমি রিসার্চ করবো, কিন্তু তুমি বাবা একটু কষ্ট করে যাও, এই চেকটা না পেলে আমার সমস্যা হয়ে যাবে। যাও যাও, তুমি একটু কষ্ট করে রিসার্চ সাহেবের কাছ থেকে চেক আপনি তো আরো ফোন করে দেন, আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, তুমি অন্তত যাও আজ। লিপি, এই লিপি, কি লিপি লিপি করতেছো? তোমাকে না 100 দিন বলছি মানুষজনের সামনে আমাকে লিপি ডাকবা না। কেমন লাগে লিপি শুনতে? কল মি লিপস। আচ্ছা লিপস, লিপস, ওই দিন যা হয়েছে আমি রিয়েলি সরি। মানে আমার আসলে মাথা ঠিক ছিল না। মানে কেউ তোমাকে ডিস্টার্ব করুক, কেউ তোমার সাথে কথা বলুক, আমি এটা সহ্যই করতে পারি না। আমি তোমাকে অনেক লাভ করি, মানে আমি আসলে আমার মাথা ঠিক ছিল না। রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। অনেক লাভ করো? হ্যাঁ, আমি তোমাকে অনেক লাভ করি। দেখো, হার্টের ওজন 21 গ্রাম, আমি তোমাকে 21 লক্ষ গ্রাম ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। প্লিজ লিপি, আমাকে মাফ করে দাও প্লিজ। শোনো, আমি সব বুঝতেছি, এসব লাভ টাভ কিচ্ছু না। তুমি জাস্ট আমার রাগ ভাঙানোর জন্য এরকম করতেছো। বাট তুমি যতই বাটার মাখো, তোমার মিষ্টি কথা আমি আর এবার ভুলবো না। আর আমি তো তোমার সাথে চলতেই চাই না। তুমি তো একটা ফাজিল ছেলে। তুমি একটা মেয়েকে রেসপেক্ট করতে পারো না, নিজের লাভকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা তুমি জানো না। আর বাবা, আমি তোমাকে কোথায় রেসপেক্ট করি? আমি তোমাকে অনেক রেসপেক্ট করি। আমি তো জাস্ট মানে সালামটা ছাড়া আমি তোমাকে সব রেসপেক্ট দিই। আমি তোমার সম্পূর্ণ অন্য চোখে দেখি। দেখো, আমি তোমাকে টাচ পর্যন্ত করি না। তুমি আমাকে টাচ কেন করবা? দেখছো, এর জন্য বলি তুমি একটা ফাজিল। তোমার নিশ্চয়ই কোনো কুমতলব আছে। আর বাবা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একজন একজনকে টাচ করবে না, তারা হাত ধরে একসাথে হাঁটবে, হাওয়া খাবে, মানে এমন যদি হয় তাহলে তো গার্লফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে কোনো তফাতই থাকলো না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। দেখো বেবি, তুমি যা বলবো আমি তোমার সব শুনবো, তোমার সব কথা শুনবো আমি। তুমি প্লিজ আমাকে মাফ করো, আই এম রিয়েলি সরি, প্লিজ।
সব শুনবা তো? ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার মোবাইলের প্যাটার্ন লকটা দিবা, তারপর হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড দিবা, ইমেল আইডি পাসওয়ার্ড দিবা, তারপর হচ্ছে তোমার মোবাইলের যত ফোন আসবে আমি ফোন দিলে ওয়েটিং এ পাইলে তুমি কনফারেন্সে নিবা, ফেসবুক থেকে সব মেয়েদের রিমুভ করবা, আর আর হচ্ছে মোবাইল থেকে সব মেয়েদের নাম্বার ডিলিট করবা। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি করবো, তুমি যা বলো আমি সব করবো। আচ্ছা এই তোমার পাসওয়ার্ড গুলো? কি? তুমি আমার পাসওয়ার্ড চাইছো? আমার? তুমি একটা মেয়ে প্রাইভেসি নষ্ট করতে চাও? ছি! তুমি আমার গুলো নিবা, আমি তোমার গুলো নিবো না। হ্যাঁ, তোমার সবকিছু আমার কাছে থাকবে, বাট আমার কোনো কিছু তুমি পাবা না। যদি এভাবে রাজি থাকো আমি আছি, নয়তো তুমি তোমার রাস্তা ভাবো, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সব শর্ত মানবো তোমার। কে ফোন দিছে? টুনটুনি? দেখেন, আপনি যে ফোন না কেন নেক্সট টাইম আর এই নাম্বারে ফোন দিবেন, ঠিক আছে? আমি হচ্ছে ওর গার্জেন। নেক্সট টাইম যদি আপনাকে ফোন দিতে দেখি, আমি কিন্তু যেখানে আছেন ওইখানে গিয়ে এখন গলার মধ্যে টিপ দিয়ে সাউন্ড বন্ধ করে দিই, ঠিক আছে? কে এটা? যা করছো করছো, আর যেন এসে ফ্রেন্ড ফোন না দেয়, ঠিক আছে? আর পাসওয়ার্ড সব এখন দাও। হ্যাঁ, প্যাটার্ন লক খোলো। ভাই ওর তো মারলাম, কিন্তু আসলে তো এখন পর্যন্ত জানি না ভাই যে আমাকে সীমানা কতটুক ভাই, জায়গা কতটুক। আপনি কইলেন পরে মারলাম। ভাই আপনি সারা তোমার মাইরা শুয়ে ফেলতে চাই ভাই, আমার ইচ্ছে করতেছিল পাঁচটা ভাঙ্গা হাতটা বের করে ফেলতে। ভাই নিঃস্বার্থ ভালোবাসা দেখছেন না কিরকম সুন্দর বুকেট থেকে হাতটা বের করে ফেলে, আহ কি সিন! ওগুলা খালি সিনেমাতে সম্ভব, বাস্তবে কোনো সম্ভব না। 32 নম্বর ওয়ার্ড আমাদের, 32 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাসায় যে ডিসেল লাইন গেছে সবটা ফক ফক ক্লিয়ার চাই, একটা ফোটা যেন ঝিরঝির না করে। আর কোনো দোকানতে যেন টাকা বেশি যাবে না, যে টাকা দেয় কম নিলেও যা দিতেছে তাই নিবা। কি কইলেন ভাই, লস হয়ে যাবে তো? লস হবে না, লাভটা কম হবে, এবং লাভের একটা অংশ আমরা জমা দিব স্থানীয় আমলাদের কাছে। ভাই আমরা টাকা জমা দিচ্ছি, বেশি টাকা জমা দিয়ে লাভ কি হয়, মানে এর চেয়ে বেশি। মাথাটারে এত ন্যারো করো না, একটু ব্রড করো, বড় করে চিন্তা করার চেষ্টা করো। আমরা টাকাটা জমা দিব কেন? 31 নম্বর ওয়ার্ডে যে কটা লাইন যায় ওই কটা লাইনের প্রত্যেকটা যেন ঝিরঝির করে। ভাই টাকা দিয়ে লাইন ঝিরঝির করা যায়? তাহলে ভাই আমার বাসা যত হিন্দি সিরিয়ালের চ্যানেল আছে সব দিন ঝিরঝির করার ব্যবস্থা করেন ভাই। এই মেয়েরা সারাদিন হিন্দি সিরিয়াল থেকে আবার রিপিটও দেখে, আমি কোনো খেলাই দেখতে পারি না। এই যে বাংলাদেশ পাকিস্তানের খেলা আমি দেখতে পারি নাই। খেলা চলতেছে তাই হলো, খেলা দেখলে তুমি আমার লগে থাকবা কখন, শিখবা কখন? সমস্যা বাপ্পি কারণ বাজারে খোঁজ লাগা।